এখানে প্রশ্নটা দেখতেছো একটি কণা a/2 হতে ধনাত্মক বেগে সরলসন্ধিত স্পন্দনে চলা শুরু করলে কণাটির গতি সমীকরণ নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাইছি একটি কণা a/2 হতে তার চলা শুরু করছে, তার যাত্রা শুরু করছে। a/2 থেকে চলা শুরু করছে মানে বস্তুটা মনে করো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে a। এখানে x এর ভ্যালু 0 আর এখানে x এর ভ্যালু হচ্ছে x সমান a। তো বস্তুটা কোন জায়গা থেকে তার চলা শুরু করছে? বস্তুটা চলা শুরু করছে a/2 থেকে। চলা যখন শুরু করে তখন আমাদের টাইম কাউন্ট করা শুরু হয়। এজন্য যেখান থেকে সে চলা শুরু করছে সেখানে টাইমের ভ্যালু হচ্ছে 0। বস্তুটা এখান থেকে চলা শুরু করছে এজন্য এখানে টাইমের ভ্যালু 0 আর এখানে x এর ভ্যালু কত? এখানে x এর ভ্যালু হচ্ছে a/2। তো বস্তুটা এখান থেকে উপরের দিকেও তার উপরের দিকে গিয়েও চলা শুরু করতে পারে, এখান থেকে নিচের দিকে গিয়েও চলা শুরু করতে পারে। এটার ব্যাপারে আমাদের নিউজ দিয়ে দিয়েছে যে সে উপরের দিকে চলা শুরু করবে না নিচের দিকে চলা শুরু করবে। এই ব্যাপারে নিউজ দিয়ে দিয়েছে বস্তুটা ধনাত্মক বেগে চলতেছে। ধনাত্মক বেগে চলা মানে সে এখান থেকে উপরের দিকে গেলে ভেক্টরের ধনাত্মক করি, এখান থেকে সাম্যাবস্থার দিকে আসলে ওটার আমরা ঋণাত্মক করি। ঠিক আছে? তাহলে বস্তুটা এখান থেকে উপরের দিকে যাবে না এখান থেকে নিচের দিকে গিয়ে তার চলা শুরু করবে। বস্তুটা এখান থেকে উপরের দিকে যাবে। তো আমরা যখনই বুঝছি বস্তুটা ধনাত্মক বেগে চলতেছে তখন বস্তুটা কোন দিকে যাবে সেটা যদি আমি নাও বুঝতে পারি সমস্যা নেই। শুধু এতটুকু মাথায় রাখবো যে যখন বেগটা ধনাত্মক হবে তখন বেগের মান 0 থেকে বড়, যখন বেগটা ঋণাত্মক অংশে যাবে তখন বেগের মান 0 থেকে ছোট। বেগ যখন ধনাত্মক অংশে থাকবে তখন বেগের মান 0 অপেক্ষা বড়, বেগ যখন ঋণাত্মক অংশে থাকবে তখন বেগের মান 0 অপেক্ষা ছোট। এই দুটো ইনফরমেশন মাথার মধ্যে রাখবে। এখানে বলে দিয়েছে বেগ ধনাত্মক বেগে আছে, 0 সেকেন্ডে বস্তুটা ধনাত্মক বেগে চলা শুরু করছে এজন্য বেগের মানটা 0 সেকেন্ডে 0 থেকে বেশি হবে। তো আমরা বেগের জেনারেল ইকুয়েশন থেকে বলতে পারি সরলসন্ধিত স্পন্দন গতির জেনারেল ইকুয়েশন থেকে বলতে পারি x = a sin omega t + phi। এই পাইটা হচ্ছে আদি দশা। আদি দশা এখানে বলে দিয়েছে t = 0 তে বস্তুটার আদি দশা a/2। এখন এই যে a/2 আদি দশাটা দিয়ে দিয়েছে, এই আদি দশাটা কোনো অ্যাঙ্গেল হিসেবে দেয়, এটা অ্যাঙ্গেল হিসেবে বের করতে হবে। অ্যাঙ্গেল হিসেবে বের করার জন্য আমরা এই ফাইটারে আদি দশা ধরে এই ফাই এর মান বের করলেই কাজ হয়ে যাবে। ফাই এর মান বের করার জন্য আমাদের সাহায্য করতেছে x = a/2 আর t = এখানে তিরিশ আছে ফাই এর মান। এখানে যদি আমরা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটা সম্ভব ত্রিভুজ হবে সেই হিসেবে করতে পারবো। 30 ডিগ্রিতে সম্ভব ত্রিভুজ কেন না, 60 ডিগ্রিতে সম্ভব ত্রিভুজ, আর ত্রিভুজ কেন না? যদি আমরা চিন্তা করি তাহলে এটা বানানোর জন্য না না এটা বানানোর জন্য বলতেছে ত্রিভুজের কথা। হ্যাঁ এরকম তো করতে পারি স্যার। এটাতে একটু পরে যাও, আপাতত আগের দিনে যেই বেসিক দেখিয়েছি বেসিক দিয়ে সলভ করি, এখন তো এটা বেসিক দেই। এটার কথা বলি ওখানে তো ত্রিভুজ আঁকা যায় তো না, ত্রিভুজের কনসেপ্ট যেহেতু স্যার অর্ধেক এখানে 30 ডিগ্রি আছে তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকা ফেলবো। তো এখানে যদি a/2 আছে তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে? এটা তো এরকম হিসাব করে আমি এই পুরো a থেকে এই সাম্যাবস্থান যদি একটা ত্রিভুজ আছে প্রত্যেকটার মান যদি 60 60 হয় তাহলে এটা 30 হবে। এটা আঁকলে হবে না, এটা পুরো ত্রিভুজ যেহেতু a/2 আছে অর্থাৎ মাঝখানে তো অবস্থান করবে হবে, কিন্তু এটা অন্য কনসেপ্ট। নরমালি এই কনসেপ্ট দিয়ে আগে বুঝবো, এই কনসেপ্টটার দরকার আছে। তো যখন t = 0 তখন বস্তুটার x এর ভ্যালু a/2। এই ইনফরমেশনগুলো সরলসন্ধিত স্পন্দনের ইকুয়েশনে বসাই। সরলসন্ধিত স্পন্দনের সমীকরণে মান বসিয়ে পাই, সরলসন্ধিত স্পন্দনের ইকুয়েশনে মান বসাইলে x এর জায়গায় বসাবো a/2 = এর জায়গায় a থাকবে, sin এর জায়গায় sin, ওমেগার জায়গায় ওমেগা, t এর জায়গায় 0 + phi। এখান থেকে আমরা বলতে পারি a কাটা এখানে থাকবে হাফ = sin 0 + sin phi। sin 0 ডিগ্রির মান 0, তাই এই অংশটা ভ্যানিশ। এখান থেকে আমরা পাই হাফ = sin phi। এবার বলতো sin কত ডিগ্রির মান হাফ? sin কত ডিগ্রির মান হাফ? π/6। তাহলে এখানে আমরা হাফের পরিবর্তে বলতে পারি sin π/6 = sin phi। কত আসবে আমাদের এখানে phi এর ভ্যালু π/6। এবার এখানে তোমরা একটা জিনিস ইগনোর করে রাখছো, নেগলেক্ট করে রাখছো। কি ইগনোর করছো? sin এর ভ্যালু কি শুধু π/6 এই হাফ হয়? 180 - π/6 এটা তো হাফ হয়। তারপর sin এর ভ্যালু কোন কোন জায়গায় হাফ আছে? তুমি যখন sin 30 লেখো অথবা sin 30 কে আমরা কি বলি? sin π/6 বলি। তুমি যখন sin 30 বলো অথবা sin π/6 বলো তখন এটার ভ্যালু হচ্ছে কত? এটার ভ্যালু হচ্ছে শুধু হাফ। এবার আমি এভাবে তো লিখতে পারি, sin 30 কে এভাবে লেখা যায় না? 180 - 30 180 - 30 লিখতে পারি এটারে। আচ্ছা, sin 180 - 30 কোন ঘরে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। এই যে এখানে সব পজিটিভ, এখানে sin পজিটিভ। এখানে আসার জন্য আমরা 180 ডিগ্রি আসলাম -30 লিখলাম, ঠিক না?
তাহলে sin 180 থেকে যদি 30 মাইনাস করি এবারে কত ডিগ্রি আসতেছে sin 150 আসতেছে ঠিক না sin 150 এর মান কত দেখো একই sin 150 এর মান কত তাহলে আমরা sin 180 মাইনাস 30 এটার ভ্যালু কত বলতে পারি হাফ অর্থাৎ sin 180 মাইনাস 30 অর্থাৎ এটা আমরা sin 150 বলতে পারি sin 150 ডিগ্রির মান হাফ। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেলটা 5/6 আমরা কেমনে শিওর পেলাম আমাদের অ্যাঙ্গেলটা তো 150 ডিগ্রিও হইতে পারে আমরা কেমনে শিওর পেলাম যে আমাদের আদি দশা 5/6 থেকে শুরু হয়েছে কেমনে আমরা বলতেছি যে 150 থেকে শুরু হয়নি 150 থেকে শুরু হইতে পারে 5/6 থেকেও শুরু হইতে পারে মানে 30 ডিগ্রি থেকেও শুরু হইতে পারে 150 থেকেও শুরু হইতে পারে যদি sin পাই সমান হাফ হয় সেক্ষেত্রে পাই এর দুইটা মান আসে কি কি মান আসে এই লাইন থেকে আমরা এইভাবে লিখতে পারি দাঁড়া মার্কটা চেঞ্জ করি এখান থেকে আমরা sin এর দুইটা ভ্যালু লিখতে পারি sin কতর জন্য হাফ আসবে sin 30 ডিগ্রির জন্য হাফ আসবে সমান সমান sin 150 ডিগ্রির জন্য হাফ আসবে সমান সমান আমার কাছে আছে হাফ কি করছি আমরা এই sin phi এর পরিবর্তে লিখছি sin এর জায়গায় sin phi এর জায়গায় লিখছি একবার 30 phi এর জায়গায় একবার লিখছি 150 sin 30 ডিগ্রির জন্য আমরা হাফ পাবো sin 150 এর জন্য আমরা বলো কোনটা এখানে সরল সন্ধিত স্পন্দন সিম্পল হারমোনিক মোশন রে আমরা বাংলায় সরল সন্ধিত স্পন্দন বলি এখানে sin হাফ থাকবে এখন কথা হচ্ছে ওইখানে যদি sin হাফ লিখি sin কাটা গিয়ে হাফের জন্য কয়টা অ্যাঙ্গুলার ভ্যালু আসতেছে কয়টা কোণের মান আসতেছে দুইটা একটা 30 ডিগ্রি আসতেছে একটা 150 ডিগ্রি আসতেছে কোশ্চেন হচ্ছে আমরা কোনটা নিব 30 ডিগ্রি নিব না 150 ডিগ্রি নিব এটা বোঝার জন্য আমাদের বেগের ইকুয়েশনে যেতে হবে বেগের ইকুয়েশনটা মনে আছে এই যে ওমেগা টি cos সরল সন্ধিত স্পন্দনের এই যে ইকুয়েশনটা এটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে বেগের ইকুয়েশনটা হবে তারপরে এই ডিফারেন্সিয়েট করে বেগের ইকুয়েশন নাও তারপর আমরা দেখতেছি বেগের ইকুয়েশন থেকে কেমন আমরা করাইছি তোমরা নিজেরা বের করো তোমাদের তো মনে নেই মনে বেগের ইকুয়েশন থেকে আমরা কেমনে বের করব থিটা 30 ডিগ্রি হবে না থিটা 150 ডিগ্রি হবে অর্থাৎ আদিতে 150 ডিগ্রি থেকে চলা শুরু করছে না 30 ডিগ্রি থেকে চলা শুরু করছে আদি দশাটা কত হবে আদি দশাটা করে এখন শুরু হতে পারি না এখান থেকে আমরা এখন কি করব এখান থেকে আমরা বেগের ইকুয়েশন যেটা আছে সেই বেগের ইকুয়েশনটা ডেরাইভ করব চলো বেগের ইকুয়েশন কোনটা জানি মনে আছে গেল v সমান সমান a ওমেগা cos ওমেগা t প্লাস phi এরকম আছে না ইকুয়েশন এবার এখানে খেয়াল করেন t এর ভ্যালু কত এখানে 0 t এর ভ্যালু যখন 0 তখন b এর ভ্যালুটা b এর ভ্যালু তখন 0 থেকে বড় তাহলে আমার এই অংশটা যদি 0 থেকে বড় পাইতে হয় সেই ক্ষেত্রে এটাও কনস্ট্যান্ট বিস্তারও ধনাত্মক বিস্তারও সবসময় ধ্রুবক থাকে কৌণিক কম্পাঙ্ক সবসময় ধ্রুবক থাকে এই দুটার মানের উপর পজিটিভ নেগেটিভ কিছু ডিপেন্ড করে না পজিটিভ নেগেটিভ যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে cosine এই পাশে আমার বেগের ব্যাপারে কি বলছে বেগটা হবে 0 থেকে বড় বেগটা যদি 0 থেকে বড় পাইতে হয় তাহলে এই অংশটাকেও 0 থেকে বড় পাইতে হবে অর্থাৎ এই অংশটাকেও ধনাত্মক দিতে হবে বেগ 0 থেকে বড় মানে বেগটা পজিটিভ আর বেগটা যদি পজিটিভ পাইতে হয় সেই ক্ষেত্রে এর উপরে কিছু ডিপেন্ড করতেছে না ওমেগার উপরে কিছু ডিপেন্ড করতেছে এই পাশে পজিটিভ ভ্যালু এই পাশে কার উপর ডিপেন্ড করে পজিটিভ এই পাশে যদি পজিটিভ আনতে চাও সেই ক্ষেত্রে এই পজিটিভ হইতে হবে পজিটিভ এই v যদি পজিটিভ হয় তাহলে এই cos এর যে পার্টটা আছে এই পার্টটা পজিটিভ হবে আবার v টা যদি তুমি নেগেটিভ পাইতে চাও সেই ক্ষেত্রে a ওমেগা cos ওমেগা t প্লাস phi এই অংশটা তোমার নেগেটিভ আনতে হবে তো cos 150 এর মান তো নেগেটিভ cos 150 তাহলে আমাদের 150 ডিগ্রি হবে না বুঝে গেছি তাহলে এটা আমরা করে দেব ক্যালকুলেটর হাতে লিখে দেব এই দুটো হিসাব আগে তুলো যখন বেগ পজিটিভ বলে দিবে তখন আমাদের cos ওমেগার পার্টটা পজিটিভ লাগবে যখন আমাদের বেগ নেগেটিভ বলে দিবে তখন cos ওমেগার পার্টটা নেগেটিভ হবে এখন আমাদের বলে দিছে কোনটা এখন আমাদের বলে দিছে বেগ পজিটিভ তাহলে আমরা বলতে পারি v সমান সমান a ওমেগা cos ওমেগা t প্লাস phi এবার আমরা বলবো যেহেতু v
v is greater than 0 তার মানে এই পার্টটাও greater than 0 থাকবে তার মানে cos omega t plus phi এই পার্টটাও 0 থেকে বড় হবে এবার সময় যখন শূন্য তখন এখানে কি এর ভ্যালু শূন্য বসাই দিলে এই অংশটা ভ্যানিশ হয়ে যায় দাও তুমি দাও এখানে ফাইটা থাকবে না আদি দশাটা একটা কনস্ট্যান্ট রাশি এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটার জন্য 0 চলে আসবে বেগের মধ্যে পাই আছে না বেগের মধ্যে পাই না সরণের মধ্যে পাই আছে তাহলে এখান থেকে cos ওমেগা t এই পার্টটাকে যদি 0 থেকে বড় হইতে হয় তার মানে cos এর সামনে এখানে অ্যাঙ্গেলটা কত থাকবে cos এর কোন কোন মানগুলো 0 থেকে বড় cos এর কোন কোন মানগুলো 0 থেকে বড় দেখেন 0 থেকে 90 পর্যন্ত সব আমরা যদি cos 30 নেই আমরা যদি cos 30 নেই cos 30 এই ঘরে থাকে এই ঘরে cos পজিটিভ না নেগেটিভ পজিটিভ এই ঘরে যদি আমি থাকি তাহলে cos এর পজিটিভ হবে আমি যদি এই ঘরে চলে আসি এই ঘরে আসলে কত দিয়ে আসবো এই ঘরে আসলে আসবো cos 180 মাইনাস 30 এই ঘরে যদি থাকি তাহলে এই ঘরে লিখবো শুধু cos 30 দেখো cos 30 এর জন্য এই ঘরে আমি একটা পজিটিভ ভ্যালু পাবো কিন্তু cos 180 মাইনাস 30 অর্থাৎ cos 150 ডিগ্রির জন্য আমি এই ঘরে নেগেটিভ ভ্যালু পাবো আমার বলে দিছে আমার বেগের এই পার্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে যেহেতু বেগটা পজিটিভ হবে তাহলে এই পার্টটাও পজিটিভ এই পার্টটাকে পজিটিভ বানানোর জন্য আমার থিটার ভ্যালু 30 হইলে হয় নাকি 150 হইলে হয় 30 হইলে হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু v greater than 0 তাহলে বলতে পারি সুতরাং cos omega t greater than 0 হবে আর cos omega t greater than 0 হইলে omega t এর ভ্যালু এখানে কত আসবে omega t এর ভ্যালু হবে এখানে 30 এর মাত্র 0 t এর মান 0 বসাই দিলে এখানে cos omega থেকে যাবে না cos 0 ডিগ্রি থাকবে cos 0 ডিগ্রির জন্য ভ্যালু কত 1 এখানে কি মানটা বসাবো এখানে শুধু এমনি মানে এটা বোঝানোর জন্য মান ছাড়া এখান থেকে শুধু আইডিয়া করে বের করে নিয়ে আসবো তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল পাইছি অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে অ্যাঙ্গেলের ভ্যালু হবে 30 ডিগ্রি তাহলে পাই এর ভ্যালু এতক্ষণে আসছে পাই এর ভ্যালু পাই বাই 6 হবে নাকি 150 ডিগ্রি হবে এখন আমরা বুঝছি পাই এর ভ্যালু হবে পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি এটা এবারে আমরা কিভাবে প্রকাশ করব সুতরাং বেগ ও সরণের সমীকরণ বিবেচনা করে আমরা বলতে পারি পাই সমান সমান 30 ডিগ্রি পাই এর ভ্যালু পেয়ে গেছি 30 ডিগ্রি এবার তাহলে আমরা x এর সমীকরণ বের করি x সমান সমান আমরা কি জানি x সমান সমান জানি a sin omega t plus phi x এর জায়গায় x থাকবে এর জায়গায় a থাকবে sin এর জায়গায় sin থাকবে omega t এর জায়গায় omega t থাকবে phi এর জায়গায় বসাবো আমরা 30 ডিগ্রি মানে হচ্ছে pi by 6 এই হচ্ছে আমাদের সর্বসম্মত কমপ্লিট ইকুয়েশন যদি তোমাদেরকে x এর ভ্যালু আর a এর ভ্যালু দিয়ে দিত t সমান সমান t সমান 2 সেকেন্ড সময় বা 4 সেকেন্ড সময় x এর ভ্যালু যদি দিয়ে দিত এর মান যদি দিয়ে দিত বিস্তার কত ওমেগার ভ্যালু যদি দিয়ে দিত পর্যায়কালের মাধ্যমে এখান থেকে আমরা আর ইকুয়েশন হ্যাঁ অতি সুন্দর এবার এটা ডিফারেন্সিয়েট করে দাও এখানে গতি সমীকরণ চলে আসবে এখান থেকে গতি সমীকরণ চাইলে v সমান সমান আসবে তোমার এটা আছে না মার্ক করে
আপনার একজন কি আসছিলেন? হ্যাঁ একজন কত? এক বছরই কালি ভালো ছিল না ফেরত দিয়ে দিছি ফেরত দিয়ে লাভ হয়নি একই কালি দিয়েছি এখান থেকে বিয়ের সমীকরণ বের করে ফেলো বিয়ের সমীকরণের জন্য আসবে a ওমেগা cos ওমেগা t বিয়ের সমীকরণে আদি দশার কোনো ব্যাপার নেই বিয়ের সমীকরণ এখানেই শেষ এটা বুঝছি একটা বুঝতে দিলে পারবেন সমীকরণ পেলাম না। এখানে মান বসাই নিতে কোনো কিছু মান দেওয়া নেই t এর ভ্যালু দেওয়া থাকবে ওমেগার ভ্যালু দেওয়া থাকবে এর ভ্যালু দেওয়া থাকবে এটাই কি আসল সমীকরণ না? এটাই বের হলো। অ্যাকচুয়ালি আমরা এখানে সরণের সমীকরণ বের করছি এবার যদি গতি সমীকরণ চাই তাহলে এই হচ্ছে গতি সমীকরণ এই অনুযায়ী সরণের সমীকরণে দশা থাকবে বেগের সমীকরণে দশা থাকবে তো বেগের সমীকরণ এখানে শেষ তার বেগের সমীকরণ কখনো চেঞ্জ হবে না। বেগের সমীকরণ চেঞ্জ হবে মানে মানগুলো দিয়ে দিবে এর মান দিয়ে দিবে t এর ভ্যালু দিয়ে দিবে এর মান আর t এর মান পাইলে এবার আমরা চেঞ্জ করি একবার দিয়ে দিই এখন এটা দিয়ে দিই t এর মান সহ বুঝছো এটা এটা আছে মোবাইল আছে কত ক্লাসে তুমি ম্যাথগুলো দিছিলাম ওই ম্যাথগুলো খাতায় লিখছিলাম উঠেছিলাম কোনো জায়গায় না স্যার। এবার নিজের একটা করো x এর সমীকরণ নির্ণয় করো সেম ওয়েতে x এর সমীকরণ নির্ণয় করো যখন t সমান সমান 0 সেকেন্ডে বস্তুটা t সমান সমান 0 সেকেন্ডে t সমান সমান 0 তে স্যার আমাদের এটা ভিডিওতে বাকি আছে 6 আর 10। নয়তো নাই t সমান সমান 0 তে x a/√2 হলে x এর সমীকরণ নির্ণয় করো t সমান সমান 0 তে x a/√2 হলে x এর সমীকরণ নির্ণয় করো প্রথম কথা যেটা সেটা হচ্ছে বৃত্তাকার গতি কি সরলসন্ধিত স্পন্দন গতি বৃত্তাকার গতি হতেই পারে। প্রশ্ন বৃত্তাকার গতি কি সরলসন্ধিত স্পন্দন গতি বৃত্তাকার গতি বলতে বৃত্তাকারকে আরো স্পেসিফিক করে দিলাম এটার পর্যাবৃত্ত বলে দিলাম বৃত্তাকার পথে ঘুরতেছে এবং সেটা পর্যাবৃত্ত স্টাইলে ঘুরতেছে অর্থাৎ প্রত্যেকটা রাউন্ড সে একটা নির্দিষ্ট সময় পর কমপ্লিট করতেছে প্রত্যেকবার একটা নির্দিষ্ট সময় পর একটা চক্র সে কমপ্লিট করে বৃত্তাকার গতি কি সরলসন্ধিত স্পন্দন গতি সহজ কথা একদম সহজ কথা 9 এর বেসিক দিয়ে বলতে পারবো হ্যাঁ স্যার। জি স্যার। বৃত্তাকার গতি কি সরলসন্ধিত স্পন্দন গতি একটা বিশেষ পর্যাবৃত্ত গতিকে সরলসন্ধিত স্পন্দন গতি বলা হয়। নরমালি পর্যাবৃত্ত গতি কাকে বলে পর্যাবৃত্ত গতি বলে একটা বস্তু ঘুরতেছে মনে করো এরকম মনে করো ঘুরতেছে এখন এখান থেকে শুরু করে পুরো রাস্তাটা ঘুরে আবার যখন এই জায়গায় আসবে তখন তার একটা পূর্ণ চক্র সম্পূর্ণ হবে এই একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করতে তার যে টাইম লাগবে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করতে তার যে সময় লাগবে এই সময়কে আমরা বলি তার পর্যায় তো বস্তুটা যদি পর্যায়কালটা মনে করো বস্তুটার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড আমরা ধরে নিলাম পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড তার মানে এই বিন্দুটাকে সে প্রত্যেকবার কয় সেকেন্ড পর অতিক্রম করবে 2 সেকেন্ড এখন প্রশ্ন হচ্ছে সরলসন্ধিত স্পন্দন মানে অতিক্রম করতে হলে প্রত্যেকবার এক দিক থেকে অতিক্রম করতে হবে না দুই দিক থেকে অতিক্রম করতে হবে পর্যাবৃত্ত গতিতে এই বিন্দুটাকে প্রত্যেকবার কণাটা একই দিক থেকে অতিক্রম করতেছে না আমরা এখানে একটা বিন্দু নির্দিষ্ট করে রাখলাম এখানে একটা বিন্দু চিহ্নিত করে রাখলাম আমরা দেখলাম এখান থেকে একটা কণা ঘোরার সময় প্রত্যেকবার এই পয়েন্টকে এই দিক থেকে এসে ক্রস করতেছে কণাটা যখন ঘুরতেছে এই পয়েন্টটাকে যখন ক্রস করতেছে প্রত্যেকবার এই ডিরেকশন থেকে ক্রস করতেছে তো
কোনোবার কি ভুলেও সে উল্টো ডিরেকশন থেকে এসে ক্রস করতেছে না। যদি এরকম না হয় দেন সেটা আর সরল সন্ধিত স্পন্দন গতি বলা যাবে না। সরল সন্ধিত স্পন্দন গতি বলতে হইলে তাহলে এরকম একবার ঘুরতে হবে, আবার এরকম একবার ঘুরতে হবে, এরকম একবার ঘুরতে হবে, আবার এরকম একবার ঘুরতে হবে। খালি স্পন্দন গতি বলতে হবে? এটা স্পন্দন গতি বলতে পারি না। স্পন্দন গতি বলার জন্য তার কি বলে ত্বরণ এবং সরণ এই দুটো পরস্পরের সমানুপাতিক গতি থাকতে হবে। আর সোজা কথা হচ্ছে কোন একটা বিন্দুকে আসা যাওয়া করে ক্রস করতে হবে। শুধু গেলাম গিয়ে আবার ঘুরে এসে আবার গেলাম এমনি করে ক্রস করলাম। কোন একটা বিন্দু মনে করে একটা বিন্দু, এই বিন্দুটাকে একবারে দিক থেকে একবারে দিক থেকে একবারে দিক থেকে একবারে দিক থেকে আমি বারবার যদি আমি এমনি করে ঘুরি তাহলে বারবার তো আমি এদিক থেকে এসে ক্রস করতেছি। প্রত্যেকবার আমি এই যে এমনি করে যখন ঘুরতেছি এদিক থেকে এসে ক্রস হইতেছে না, এই যে ঘুরলাম এদিক থেকে এসে ক্রস হইতেছে, ঘুরলাম এদিক থেকে এসে ক্রস হইতেছে। এটা পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি হইতে একবার এমনি ঘুরতে হবে আরেকবার এমনি ঘুরতে হবে, একবার এমনি ঘুরতে হবে আরেকবার এমনি ঘুরতে হবে, তাহলে সেটা স্পন্দন গতি। এখন সোজা কথা হচ্ছে এই যে বৃত্তাকার পথে চলতেছে একটা কণা, এই কণার গতিটা শুধুই পর্যাবৃত্ত গতি। যতক্ষণ কণাটার গতি আমরা এই বৃত্তাকার পথে রেখে আলোচনা করব তখন সে শুধু পর্যাবৃত্ত গতিতেই চলতেছে, সরলসন্ধিত স্পন্দন গতিতে চলতেছে। কিন্তু আমরা চাইলে এই বৃত্তাকার পথের গতিটাকে বৃত্তাকার পথে না চিন্তা করে অন্য জায়গায় যদি চিন্তা করি তাহলে সেটা পর্যাবৃত্ত গতি প্লাস সরলসন্ধিত স্পন্দন গতি হয়ে যাবে। যদি আমি পথে রেখে চিন্তা করি কণাটা এই পথেই আছে, এই পথে রেখে যদি কণাটার গতি বলি যে কণাটা এখন এই গতিপথে আছে, তাহলে এই গতিপথে কণাটার গতি একই সাথে পর্যাবৃত্ত আবার একই সাথে সরলসন্ধিত স্পন্দন, এই ব্যাপারটা ভুল। কণাটা যখন এই পথে আছে তখন তার গতিটা শুধু পর্যাবৃত্ত, সরলসন্ধিত স্পন্দন হবে। কণাটার এইখানে থাকা অবস্থায় তার গতিটা যদি একই সাথে পর্যাবৃত্ত এবং সরলসন্ধিত স্পন্দন যদি বলতে হয় তাহলে তার গতিটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আর গতিটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সিস্টেম কি? চলো এটা দেখা শুরু করি। পুরোনি কোশ্চেন বুঝছেন? আমাদের টপিক বুঝছেন? একটা বস্তু যদি এরকম কোনো বৃত্তাকার পথে চলতে থাকে, বৃত্তাকার পথের উপর তার যে গতিটা সেটা শুধুমাত্র পর্যাবৃত্ত গতি। কিন্তু সে যখন পর্যাবৃত্ত গতিতে চলতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে সে যখন পর্যাবৃত্ত গতিতে, তখন তার গতিটাকে এই পথে না বিশ্লেষণ করে যদি অন্য কোথাও নিয়ে বিশ্লেষণ করি, আমরা যদি বৃত্তাকার পথের অন্য কোনো জায়গায় এই আশেপাশের ভিতরে অন্য কোনো জায়গায় নিয়ে যদি তার গতিটাকে বিশ্লেষণ করি তখন এই গতিটা পর্যাবৃত্ত গতি থাকতেছে এই রাউন্ড পাথের জন্য। এই রাউন্ড পাথ থেকে যখন আমরা তার ভিতরে কোনো একটা পাথে এনে তার গতিটা ব্যাখ্যা করব তখন সেই গতিটাই পর্যাবৃত্তও থাকবে প্লাস হচ্ছে সরলসন্ধিত স্পন্দন। ঠিক আছে? এবার এটা সরলসন্ধিত স্পন্দন কেমনে বানানো যায়? পুরো টপিকের নাম লিখি সরলসন্ধিত স্পন্দন ও বৃত্তাকার গতি সম্পর্ক। সরলসন্ধিত স্পন্দন ও বৃত্তাকার গতি সম্পর্ক। এটা তোমাদের বইতে একটা টপিক থাকার কথা, একদম 1-2 পেজ নিয়ে বিশাল করে এই টপিক ডিটেইলসে লেখা থাকার কথা। পাশে গিয়ে বই থেকে আবার ডিটেইলসে পড়বা। আমি বইয়ের মতো করে বুঝাইতেছি না, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সরলসন্ধিত স্পন্দন ও বৃত্তাকার গতি সম্পর্ক। এইজন্য আমরা যে কাজটা করব এই সবগুলোর এক একটা রুলস হিসেবে চিন্তা করবা। সবার প্রথম রুলসে যেটা লিখতে চাইতেছি আমরা, চিত্র দেখো, চিত্র দেখে তারপর রুলস বুঝো। মনে করো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম একটা বৃত্তাকার পথে একটা কণা ঘুরতেছে, একটা পার্টিকেল ঘুরতেছে। পার্টিকেলটা যখন বৃত্তাকার পথে ঘুরতেছে আগে বুঝি যে কেমনে সরলসন্ধিত স্পন্দন বৃত্তাকার গতি হয় বা বৃত্তাকার গতি কেন সরলসন্ধিত স্পন্দন হয়। আমরা অ্যাকচুয়ালি কি দেখতেছি এখানে? কি পর্যাবৃত্ত গতি দেখতেছি না সরলসন্ধিত স্পন্দন দেখতেছি? কোনটা? কণাটা যখন ঘুরতেছে তখন আমরা কি দেখতে পাইতেছি? পর্যাবৃত্ত না সরলসন্ধিত স্পন্দন? পর্যাবৃত্ত। কণাটা যখন এই বৃত্তাকার পথে ঘুরবে তখন আমরা খালি চোখে যেটা দেখতেছি সেটা হচ্ছে পর্যাবৃত্ত। এবার এই পর্যাবৃত্ত থেকে কেমনে আমরা সরলসন্ধিত স্পন্দন? মনে করো কণাটা ঘুরতে ঘুরতে কখনো এই জায়গায় আসবে, কণাটা ঘুরতে ঘুরতে কখনো মনে করো কণাটা এই জায়গায় থাকবে, কণাটা মনে করো ঘুরতে ঘুরতে এখানে কোথাও আসবে, কণাটা ঘুরতে ঘুরতে মনে করো এখানে কোথাও আসছে, এখানে কোনো এক জায়গায় থাকবে, এখানে কোনো এক জায়গায় থাকবে, এখানে কোনো একটা জায়গায় থাকবে, আর মনে করো এখানে কোনো একটা জায়গায়। ঠিক আছে? এবার কণাটা এই যে ঘুরে আসবে, আপনি তো জানেন আর কি খেয়াল করো। এবার কণাটা মনে করো এখান থেকে তার যাত্রা শুরু করছে। আমরা কোন জায়গা থেকে তার যাত্রাটা শুরু করলাম এটা একটু খেয়াল করার বিষয়, এটা ভালো করে মনে রাখো। কণাটা যাত্রা কোন জায়গা থেকে শুরু করছে? ধনাত্মক y অক্ষ থেকে। ধনাত্মক y অক্ষের এই বিন্দু থেকে কণাটা তার যাত্রা শুরু করবে। মনে করো টাইম যখন শূন্য,
টাইম সমান সমান যখন 0 তখন কণাটা ঠিকই যায়। এরপর মনে করো টাইম মনে করো 0.00 সেকেন্ড হচ্ছে, তখন কণাটা এই জায়গা থেকে একটু সামনে আসছে, আরেকটু টাইম বাড়ছে, কণাটা আরেকটু সামনে আসছে, এরকম করে এখান থেকে চলতেছে। যখন 0 সেকেন্ড তখন কণা কোথায় শুরু করছে? পজিটিভ ওয়াই অ্যাক্সিসে। এটা আমাদের একটা রুলস, বেসিক দুইটাই বলতে পারি। এই রুলস নিয়ে আমরা কাজ করব। প্রথম রুলস, কণাটির সরণ t সমান সমান 0 তে, t সমান সমান 0 তে ধনাত্মক y অক্ষে ধরে নিতে হবে। তো আমরা এখন আসলে বুঝতে চাইতেছি যে বৃত্তাকার গতির সাথে সহজসন্ধিত স্পন্দন গতির সম্পর্ক কি। বৃত্তাকার গতি অ্যাকচুয়ালি কি গতি? বৃত্তাকার গতির স্পেশাল একটা পার্ট নিয়ে আলোচনা করতেছি। বৃত্তাকার গতির কোন পার্ট নিয়ে আলোচনা করতেছি? পর্যাবৃত্ত গতি পার্টটা নিয়ে। বৃত্তাকার গতি একই টাইম পর পর একটা বিন্দুকে ক্রস করতে পারে, অথবা একটু ভিন্ন সময় পর পর একটা বিন্দুকে ক্রস করতে পারে। মানে এই বিন্দুটা প্রতি 2 সেকেন্ড পর পর বিন্দুটাকে ক্রস করতে পারে, অথবা কোনোবার 2 সেকেন্ড, কোনোবার 4 সেকেন্ড এরকম ক্রস করতে পারে। আমরা একদম স্পেসিফিক করে দিয়েছি প্রত্যেকবার 2 সেকেন্ড পর পরই ক্রস করবে, তাইলে সেটা পর্যাবৃত্ত গতি হবে। কোনোবার 2 সেকেন্ড, কোনোবার 3 সেকেন্ড যদি সময় নেয়, তাহলে সেটা পর্যাবৃত্ত হবে, সেটা শুধু বৃত্তাকার গতি হবে। বৃত্তাকার গতির মধ্যে আমরা স্পেসিফিক করে দিয়েছি আমরা পর্যাবৃত্ত গতির সাথে সহজসন্ধিত স্পন্দন গতির সম্পর্ক নির্ণয় করতেছি। খেয়াল করো, কণাটা যখন এখান থেকে এই জায়গায় আসছে, তখন মনে করো টাইম কত? তখন ধরে নিলাম টাইম t হয়েছে, ঠিক আছে? আচ্ছা, টাইম নিয়ে আপাতত কাজ করলাম না, আপাতত এটার বাদ দিলাম। কণাটা যখন এখানে আসছে, তখন এখান থেকে আমরা যদি একটা প্রজেকশন আঁকি x অক্ষের উপর, কি আঁকলাম? একটা প্রজেকশন। প্রজেকশন তুমি ছায়া বলতে পারো, প্রতিচ্ছায়া বলতে পারো, এরকম কিছু।
এতক্ষণ কি রেকর্ড হইতেছিল? আমরা যে বুঝতাম রেকর্ড হয়েছে। তোমার কথা মনে হয় আইব না, আমার কথা যেটি কই সেটি আইব না, মনে হয় আহে নাই। ফোনে তো কথাই দিছ আমি তোমার 6 মিনিট দেখো, আমরা এটার প্রজেকশনের দিকে যদি তাকাই, কণাটা যখন এই জায়গায় আসছে তখন তার প্রথম প্রজেকশন আঁকলাম আমরা কোন অক্ষের উপর, x অক্ষের উপর। x অক্ষের উপর এটার প্রথম প্রজেকশন, এটা আমরা ধরে নিলাম p1। p1টা কোথায় আছে একটু খেয়াল করো, এই এটার মূলবিন্দু ধরে নিলাম, এটার সাম্যাবস্থা ধরে নিলাম। আমরা দেখছি না সরলসন্ধিত স্পন্দনে একটা সাম্যাবস্থানের বিন্দু থাকে, মিন পজিশন থাকে, এটা ধরে নিলাম মিন পজিশন। মিন পজিশন থেকে প্রথম প্রজেকশনটা পাইলাম কোন জায়গায়, এই বিন্দুতে, এই বিন্দুর নাম দিয়ে দিলাম a। এর পরের বার কণাটা মনে করে এখান থেকে চলতে চলতে কোনো এক সময় এই জায়গায় আসছে। এখন কণাটার প্রজেকশনের দিকে যদি তাকাই, এই হচ্ছে কণাটার প্রজেকশন। এই প্রজেকশনের নাম দিলাম মনে করো p2, আর p2 যে বিন্দুতে হইছে সেই বিন্দুর নাম দিলাম মনে করো a2। a2 না, এটা a বলছি, এটা b বলি। খেয়াল করো, এই পয়েন্টের প্রজেকশন যদি আমরা আঁকতে যাই, প্রথম চতুর্ভাগে কণাটা যত আস্তে আস্তে নিচে নামতেছে প্রজেকশনটা তত আস্তে আস্তে বড় হইতেছে না? দেখো কণাটা যখন এই জায়গায় তখন প্রজেকশন একদম ছোট। এখানে যখন কণাটা, তখন প্রজেকশন পাওয়ার জন্য আমরা যদি একটা লম্ব আঁকি সেটা এসে মূল বিন্দুতে পড়বে, প্রজেকশন তখন একদম জিরো। মূল বিন্দু থেকে প্রজেকশনের দূরত্ব কত, প্রজেকশন পয়েন্টের দূরত্ব কত, তখন জিরো। এবার মূল বিন্দু থেকে কণাটা যখন ঘুরতে ঘুরতে এখানে আসছে তখন আমরা দেখলাম প্রজেকশনের ডিসটেন্সটা বাড়ছে। এরপরে এখান থেকে ঘুরতে ঘুরতে যখন কণাটা এই জায়গায় আসছে প্রজেকশনের ডিসটেন্স মূল বিন্দু থেকে আরো বাড়ছে, ঠিক না? প্রথমে দেখো প্রজেকশন ছিল এতটুকু, এরপর প্রজেকশন এতটুকু হয়েছে, তারপর এতটুকু হয়েছে, তারপর এতটুকু হয়েছে। প্রজেকশনটা প্রথম চতুর্ভাগে আস্তে আস্তে বাড়তেছে। এবার পরের চতুর্ভাগের দিকে দেখো, পরের চতুর্ভাগে কণাটা যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছে তখন তার প্রজেকশন পাওয়ার জন্য এখান থেকে একটা লম্ব আসবে। এখন যে প্রজেকশন পেয়েছি এটাকে ধরে নিলাম আমরা p3। এরপর কণাটা ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসছে এখান থেকে যদি আরেকটা প্রজেকশন আঁকি, এই প্রজেকশন আমরা ধরে নিলাম মনে করো p4। দেখো তো কণাটা যখন দ্বিতীয় চতুর্ভাগে আসা শুরু করছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে বললাম, যেটা এটা প্রথম বলছি সেটা এটা দ্বিতীয় চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ থেকে কণাটা যখন দ্বিতীয় চতুর্ভাগে আসছে, দ্বিতীয় চতুর্ভাগে দেখো যখন শুরু করতেছে তখন তার প্রজেকশনটা সবচেয়ে বেশি, দ্বিতীয় চতুর্ভাগে তার প্রজেকশনটা সবচেয়ে বেশি। এখান থেকে সে যত আস্তে আস্তে নিচে নামতেছে, এখান থেকে প্রজেকশন আঁকলাম, প্রজেকশনটা একটু ছোট হয়ে গেছে। এখান থেকে আস্তে আস্তে এই জায়গায় আসছে, আরেকটা প্রজেকশন আঁকলাম, আরেকটু ছোট হয়েছে। এই জায়গায় আসছে, প্রজেকশন দেখো আরো ছোট হয়েছে। যত দ্বিতীয় চতুর্ভাগ কমপ্লিট করতেছে তত প্রজেকশনটা এবার ছোট হইতেছে না? এবার আমার প্রথমে প্রজেকশনের মান সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের হিসাব। দ্বিতীয় চতুর্ভাগের হিসাব দেখি, দ্বিতীয় চতুর্ভাগের প্রজেকশন প্রথমেই সবচেয়ে বড়, এরপর প্রজেকশন একটু ছোট হয়, তারপর প্রজেকশন আরেকটু ছোট হয়, এরকম করে আরেকটু ছোট হইতে 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 একসময় প্রজেকশন দ্বিতীয় চতুর্ভাগে জিরো হয়ে যাচ্ছে। স্যার সরলরেখা না আমি কি করার সময় যে ম্যাথে করছিলাম, তুমি করছিলা? আচ্ছা, এবার খেয়াল করেন, আবার যদি আমরা এই জায়গায় আসি, তৃতীয় চতুর্ভাগে যদি আসি, দ্বিতীয় চতুর্ভাগের হিসাব শেষ, এবার তৃতীয়তে আসি। এটা গেল প্রথমে আমরা দেখছি আস্তে আস্তে প্রজেকশনটা কি হইতেছে, বড় হইতেছে। দ্বিতীয় চতুর্ভাগে দেখলাম আস্তে আস্তে প্রজেকশনটা কি হইতেছে, ছোট হইতেছে। এবার তুমি এই সেম ঘটনাটা সরলসন্ধিত স্পন্দনে একটু দেখো তো, এই দুইটা চতুর্ভাগের হিসাবটা একটু দেখে আসো। মনে করে এখান থেকে চলা শুরু করছে, এখান থেকে সে সর্বোচ্চ বিস্তারে যখন যাবে, মনে করে এখান থেকে সে যখন এই জায়গায় আসছে তখন এটার ধরলাম আমরা একটা প্রজেকশন, এখান থেকে যখন এই জায়গায় আসছে এটার ধরলাম আরেকটা প্রজেকশন, এখান থেকে যখন এই জায়গায় আসছে এটার ধরলাম আরেকটা প্রজেকশন। তাহলে প্রথমবার সে যখন যাচ্ছে তার প্রজেকশন আস্তে আস্তে বড় হইতেছে। দ্বিতীয়বার এখান থেকে যখন রিটার্ন করবে, এখান থেকে এই জায়গাটা আমরা ধরলাম আমাদের প্রথম চতুর্ভাগের ঘটনা, এখান থেকে যখন এই পর্যন্ত রিটার্ন করবে এটা আমরা ধরলাম আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ঘটনা। দ্বিতীয় চতুর্ভাগের ঘটনা দেখো তো, এখান থেকে সে এই জায়গায় আসে, তাহলে দ্বিতীয়তে তার প্রজেকশনটা একটু ছোট হয়ে গেল না আসার সময়? এরপর এখান থেকে এই জায়গায় আসে, প্রজেকশন আরেকটু ছোট হয়েছে, এখান থেকে এই জায়গায় আসে, প্রজেকশন একদম নাই হয়ে যাবে। এই ঘটনার সাথে এই ঘটনার সিমিলারিটি দেখতেছি। যাওয়ার সময় প্রজেকশন যা পাইছে এটা হচ্ছে যাওয়ার সময়ের হিসাব, এটা হচ্ছে যাওয়া থেকে আসার সময়ের হিসাব। যাওয়া থেকে আসার সময় প্রজেকশন আস্তে আস্তে বড় হইতেছে, এখানেও দেখো প্রথম চতুর্ভাগের প্রজেকশন আস্তে আস্তে বড় হইতেছে। এখান থেকে যাওয়া আর প্রথম চতুর্ভাগের ঘটনা মোটামুটি একই ঘটনা না? আবার এখান থেকে আসা আর দ্বিতীয় চতুর্ভাগের ঘটনা একই ঘটনা না? এখান থেকে যখন রিটার্ন করতেছে তখন এই পয়েন্টের প্রজেকশন সবচেয়ে বেশি, এই পয়েন্টের প্রজেকশন আরেকটু কম, এই পয়েন্টের প্রজেকশন আরেকটু কম, এই পয়েন্টের প্রজেকশন একদম নাই। বা তৃতীয় চতুর্ভাগে যেটা, তৃতীয় চতুর্ভাগে এখান থেকে একটা প্রজেকশন আঁকলাম, এটা আমরা বললাম p5, এখান থেকে আরেকটা এটা প্রজেকশন আঁকলে সুন্দর লাগবে না, এখান থেকে একটা প্রজেকশন, এখান থেকে যদি একটা প্রজেকশন আঁকি এটা আমরা ধরে নিলাম মনে করি p6। তৃতীয় চতুর্ভাগে দেখো তো প্রজেকশন আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে না টাইমের সাথে সাথে? যখন এই জায়গায় আসে তখন প্রজেকশনের ভ্যালু একদম জিরো, এখান থেকে আস্তে আস্তে যখন এই জায়গায় আসছি তখন প্রজেকশনের ভ্যালু সবচেয়ে বেশি। এখানে কি x এর মাইনাস জিনিসটা
x এখানে মাইনাস a হবে, আর যখন এই জায়গায় আসি মানে কণাটা যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছে তখন প্রজেকশন হচ্ছে প্লাস a। এখানে কি মাইনাসটা হচ্ছে মানে কণাটা ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় আসছে এখান থেকে প্রজেকশন পাইলে প্রজেকশন যদি দেখতে চাই তখন এখানে প্রজেকশন হবে মাইনাস এই মাইনাসটা দিকের জন্য দিকের জন্য। এবার আমরা যদি উপরে যাই এখান থেকে দেখি এখান থেকে প্রজেকশন আবার কি হইতেছে আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? ওই যে হ্যাঁ, কমতেছে। তো কমতেছে। তাহলে এখানে হচ্ছে P7 এখানে হচ্ছে P8। প্রথমে দেখলাম P7 টা যত বড় এখান থেকে যখন এই জায়গায় আসছে তখন P8 কি আর অত বড় হইছে? এবার আমরা পুরো জিনিসটাকে আমি হিসাব করতে পারি। দেখো জাস্ট চারটা লাইন দিয়ে হিসাব করি আমরা। প্রথমবার যাওয়ার সময় আমরা কি পাইছিলাম? যাওয়ার সময় এদিক থেকে আমরা পাইছিলাম মনে করো এটা আমরা ধরে নিলাম যে প্রথম চতুর্ভাগের হিসাব। প্রথম চতুর্ভাগে প্রজেকশন আস্তে আস্তে বড় হইতেছে না? প্রজেকশন আস্তে আস্তে বড় হইতেছে। এবার দ্বিতীয় চতুর্ভাগে রিটার্ন করতেছে এজন্য প্রজেকশন আস্তে আস্তে ছোট হইতেছে। এবার তৃতীয় চতুর্ভাগে দেখি তৃতীয় চতুর্ভাগে এই সাইডে দেখি তৃতীয় চতুর্ভাগে আস্তে আস্তে আবার প্রজেকশন ছোট হয় না বড় হয়? তৃতীয়তে স্যার হচ্ছে তৃতীয়তে আস্তে আস্তে ছোট হইতে থাকে আর চতুর্থতে আবার না তৃতীয়তে বড় হয়। তৃতীয়তে আস্তে আস্তে বড় হয় আর চতুর্থতে আবার আস্তে আস্তে ছোট হয়। মানে 1 3 2 আর 4 সমান। প্রথম তৃতীয় দ্বিতীয় আর চতুর্থ। সমাচ্ছন্দিত স্পন্দন এরকম দুইটা অর্ধেক অর্ধেক অংশ থাকে না, টোটাল চারটা পার্ট থাকে না? প্রথমটার সাথে তৃতীয়টা ম্যাচ করে দ্বিতীয়টার সাথে চতুর্থটা ম্যাচ করে। তাহলে আমরা এখানে রিলেশনটা দেখতে পাইছি। সমাচ্ছন্দিত স্পন্দন কি? একটা স্প্রিং এর গতি চিন্তা করো। একটা স্প্রিং এর গতি চিন্তা করলে তুমি বুঝবে একটা স্প্রিং এই পয়েন্টটাকে কিভাবে অতিক্রম করে। একটা স্প্রিং এ যখন আমি টেনে ছেড়ে দিব স্প্রিংটা একবার এদিকে আসবে একবার এদিকে যাবে একবার এদিকে আসবে একবার এদিকে যাবে। এই পয়েন্টটাকে একবার এদিক থেকে ক্রস করতেছে আরেকবার এদিক থেকে ক্রস করতেছে, তাই না? সরলছন্দিত স্পন্দনে আমরা সামনে পিছনে দুই ধরনের গতি দেখি। একবার সামনে যায় একবার পিছনে আসে, একবার সামনে যায় একবার পিছনে আসে। এখানে কি আমরা সেম গতি দেখছি? একবার সে সামনে যাইতেছে আরেকবার পিছে যাইতেছে। প্রথমবার সে গেছে সামনে, দ্বিতীয়বার আসছে পিছনে, তৃতীয়বার আবার গেছে সামনে, চতুর্থবার আবার চলে আসছে পিছনে। সামনে পিছনে এই সামনে পিছনের গতিটা আমরা টু এন্ড ফ্রো মোশন বলি। যখন সামনে পিছনে এরকম গতিশীল থাকবে তখন এটা বলবো টু এন্ড ফ্রো মোশন। কোন ধরনের গতি টু এন্ড ফ্রো মোশনে চলে? একটা বস্তু সামনে যাবে আবার পিছনে আসবে, সামনে যাবে আবার পিছনে আসবে, এরকম হলে আমরা বলবো সে টু এন্ড ফ্রো মোশনে চলতেছে। সে যাচ্ছে আবার আসতেছে, যাচ্ছে আসতেছে। এটা কোন ধরনের গতির উদাহরণ? এটা সরলছন্দিত স্পন্দন গতির উদাহরণ। টু এন্ড ফ্রো মোশন করতেছে যেহেতু এই বস্তুটা, আমরা বলতে পারি এই বস্তুটা সরলছন্দিত স্পন্দন গতিতে স্পন্দনরত আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা সরলছন্দিত স্পন্দন গতিতে চলতে দেখছিলাম না আমরা শুরু করছিলাম এটারে পর্যাবৃত্ত গতি থেকে। তার মানে বলতে পারি প্রত্যেকটা পর্যাবৃত্ত গতির ভিতরেই একটা সরলছন্দিত স্পন্দন গতি আছে। পর্যাবৃত্ত কণাটা যে পর্যাবৃত্ত গতিতে ঘুরতেছে, পর্যাবৃত্ত গতিটাই কি সরলছন্দিত স্পন্দন নাকি পর্যাবৃত্ত গতির প্রজেকশনটা সরলছন্দিত স্পন্দন? পর্যাবৃত্ত গতি যে ছায়াটা আমরা দেখছি, ছায়াটা হচ্ছে এখানে সরলছন্দিত স্পন্দন। এখানে হচ্ছে একটি বিশেষ ধরনের কি যে লাগাতে হবে। এরকম কোশ্চেন আছে আসে যে সরলছন্দিত স্পন্দন একটি বিশেষ ধরনের বৃত্তাকার গতি ব্যাখ্যা করো। তো এটার অ্যান্সার হবে না না হবে। এইজন্য এটা হচ্ছে বই থেকে পড়তে। আমি যেটা ইজিলি বুঝাই দিছি, বই থেকে এই পুরো পার্টটা পড়ো। ওইটার অ্যান্সার চাইছি। কোনটার অ্যান্সার? বৃত্তাকার গতি কি সরল? না, বৃত্তাকার গতি সরলছন্দিত স্পন্দন নয়, এটা একবারে না। কিছু কিছু এক্সেপশনাল আছে, যেমন এই যে ছায়া দিয়ে আমি এক্সেপশনালি প্রমাণ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তার বৃত্তাকার গতির মধ্যে বা পর্যাবৃত্ত গতির মধ্যে আমি সরলছন্দিত স্পন্দনটা পাই। এটার অ্যান্সার প্রথমে হচ্ছে না। বৃত্তাকার গতি আর সরলছন্দিত স্পন্দন কি একই গতি? না, এটা আলাদা গতি। প্রজেকশন। হ্যাঁ, প্রজেকশন বলতে পারি, প্রতিচ্ছায়া বলতে পারি, প্রতিচ্ছবি বলতে পারি। অ্যাকচুয়ালি প্রজেকশন নিয়ে এই টাইপের বর্ণনা আমাদের বইতে পাবো না। এই টাইপের বর্ণনা পাওয়ার জন্য তোমাদেরকে একটু বড় ক্লাসের বই পড়তে হবে। বড় ক্লাসের বইতে এইভাবে ইজিলি লেখা করা আছে। এখানে আমরা মোটামুটি এতটুকু আইডিয়া করতে পারছি যে বৃত্তাকার গতি পর্যাবৃত্ত গতির সাথে সরলছন্দিত গতি কিভাবে কানেক্ট, এতটুকু বুঝছি না? এবার আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে ইকুয়েশন দিয়ে কানেক্ট করা লাগবে। এতক্ষণ তো আমরা মোটামুটি হাইপোথেটিক্যালি কানেক্ট করব। এতক্ষণ আমরা মোটামুটি তত্ত্বীয়ভাবে দেখছি যে কিভাবে পর্যাবৃত্ত গতি সরলছন্দিত গতির সাথে মিলে। এখন আমাদের ইকুয়েশন দিয়ে মিলানো লাগবে না? বৃত্তাকার গতির ইকুয়েশন থেকে বা পর্যাবৃত্ত গতির ইকুয়েশন থেকে আমি যদি পর্যাবৃত্ত গতির ইকুয়েশন থেকে আমরা যদি সরলছন্দিত স্পন্দন গতির ইকুয়েশন আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে মোটামুটি পর্যাবৃত্ত গতি এক ধরনের সরলছন্দিত স্পন্দন। পর্যাবৃত্ত গতি এক ধরনের সরলছন্দিত স্পন্দন, কিন্তু সব পর্যাবৃত্ত গতি যে সরলছন্দিত স্পন্দন।
চলো এবার আমরা ইকুয়েশন দেখি কিভাবে ইকুয়েশন আসবে। দশা কবে এটি তো দশা, কি এটি তো দশা। এই যে চিত্রটা তুমি দেখছো এই চিত্রটাই বলে ফেজর ডায়াগ্রাম। এই চিত্র আচ্ছা এখানে রুলস গেছে একটাই, ওই রুলসের লিস্টটা বড় হবে। ও এটা রুলস লেখা ছিল একটা রুলস লিখেছিলাম যে আমরা সব সময় বস্তুর আবার বলে দিই দেখো t সমান সমান শূন্যতে বস্তুর সরণ ধনাত্মক y অক্ষ থেকে ধরতে হবে। t সমান সমান শূন্যতে বস্তুর সরণ ধনাত্মক y অক্ষ থেকে হিসাব করতে হবে। কি সমান সমান 0 তে হ্যাঁ t সমান সমান 0 তে বস্তুর সরণ ধনাত্মক y অক্ষ থেকে হিসাব করতে হবে। চিত্রটা আঁকছো সুন্দর করে? হ্যাঁ t সমান সমান শূন্যতে ধনাত্মক y অক্ষ থেকে সরণ হিসাব করতে হবে। চিত্রটা বাসায় গিয়ে মোটামুটি দুই কালারের কলম ব্যবহার করে করি। এখানে দুইটা লাইন আঁকবো দুই কালারের কলম ব্যবহার করি, এখানে দুইটা লাইন আঁকবো দুই কালারের কলম, এখানে দুইটা লাইন দুই কালারের কলম, এখানে দুইটা লাইন দুই কালারের কলম। এবার লাস্টে এখানে যে প্রজেকশনের দাগগুলো পাওয়া গেছে, উপরের প্রজেকশনের দাগটা এখানে একটা দেখাবে এক কালি, এখানে একটা দেখাবে আরেক কালি, এখানে প্রজেকশনের দাগ একটা এক কালির একটা আরেক কালি। এখানে আসতেছে না যাচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখাবে, এখানে আস্তে আস্তে যাচ্ছে আর এখানে আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে? আবার এই জায়গায় এই হচ্ছে প্রজেকশনের একটা লাইন, এই হচ্ছে প্রজেকশনের একটা লাইন। এই লাইনগুলো আস্তে আস্তে দূরে যাচ্ছে না কাছে আসতেছে, দূরে যেতেছে। আবার এই জায়গায় প্রজেকশনের দুইটা লাইন, এই লাইনগুলো আস্তে আস্তে কাছে যেতেছে। দেখো তো সরলসন্ধিত স্পন্দন হয়েছে না? কি সমান আমার বন্ধ হয়ে গেছে? দেখো তো সরলসন্ধিত স্পন্দনের চিত্র হয়েছে? সরলসন্ধিত স্পন্দনের চিত্র এটা ছিল মিন পজিশন থেকে এটা ছিল পজিটিভ এক্সট্রিম, এটা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম। দুইটা গতি এখানে থাকবে এইদিকে, এখানেও দুইটা গতি থাকবে না। মনে করেন আপনারা মনে করেন এখান থেকে বস্তুটা যখন ওইদিকে যাইতেছে, এখান থেকে বস্তুটা যখন কি এখান থেকে বস্তু যখন এইদিকে যাইতেছে, বস্তু ত্বরণ কোন দিকে কাজ করে? এইদিকে যখন যাইতেছে বস্তু ত্বরণ তখন কোন দিকে কাজ করে? এটা কি যাবে এটা কি তরল কাজ করে বস্তু ত্বরণ এদিকে কাজ করে? না না কোন দিকে যাচ্ছে নরমাল চিন্তা করি এখান থেকে যাওয়া শুরু করছে, এখান থেকে যাইতে যাইতে যখন এই পয়েন্টটা ক্রস করছে, এই পয়েন্ট ক্রস করার পরে তার ত্বরণ আস্তে আস্তে বাড়বে না কমবে? কমবে। এই পয়েন্ট ক্রস করার পরে আস্তে আস্তে তার বেগ কমতে কমতে এখানে এসে শূন্য হয়ে যাবে না? তার মানে তার উপর মন্দন কাজ করতেছে, তার মানে এ কাজ করে এদিকে, এই যে দিকে কাজ করে বলো এদিকে কাজ করবে। আবার এখান থেকে যখন যাওয়া শুরু করছিল বস্তুটা এই পয়েন্ট থেকে যখন যাইতেছে, এই যে এই পয়েন্ট থেকে যখন যাইতেছে তখন বস্তুটার বেগ আস্তে আস্তে বাড়তেছে না? বাড়তে বাড়তে তারপরে এইখানে গিয়ে আস্তে আস্তে কমে যাইতেছে। এখান থেকে যদি বেগ বাড়তেছে তার মানে এবার ত্বরণ কাজ করে এইদিকে, আর ত্বরণ যেদিকে কাজ করে বলটাও সেদিকে কাজ করে। ত্বরণ যেদিকে থাকবো বস্তুর বেগ ওইদিকে থাকবো। এই অংশে বস্তুর বেগের জন্য যাওয়ার সময় বেগ এদিকে, আসার সময় বেগ এদিকে। আর এখানেও যাওয়ার সময় বেগ থাকবে এদিকে, আসার সময় বেগ এদিকে। ফোর্স আলাদা দিকে হবে হ্যাঁ, ফোর্স বেগের আলাদা দিকে। একটা চিত্রের সাথে একটা চিত্র মিলবে না হ্যাঁ উপরে চিত্রের একটা চিত্র মিড পয়েন্ট থেকে তো এদিকে আসছে মিড পয়েন্ট থেকে সরণ হিসাব করে এবার যখন এদিকে যেতেছে তখন সরণ আস্তে আস্তে স্যার এসে বেগ যখন যাচ্ছে থেকে তখন তরল সরণ তো এদিকে। এদিকে হুম বেগ থেকে গেলে তরল তো এদিকেই হবে তাই না বেগ যেদিকে ত্বরণ এদিকে। সরল ওইদিকেই হবে খালি বলা ত্বরণ আর সরণ সবসময় বিপরীতমুখী থাকে। এখানে যখন ত্বরণ এদিকে তখন সরণ কোন দিকে কাজ করে? এদিকে। এখানে ত্বরণ এদিকে, সরণ এদিকে কাজ করে। এই জায়গায় সরণ সবসময় এদিকে। এগুলো হচ্ছে সরণের জন্য, আর এগুলো হচ্ছে ত্বরণ আর বলের জন্য। ত্বরণ আর বল সোজা কথা হচ্ছে ত্বরণ সবসময় সাম্যাবস্থান অভিমুখী। ত্বরণ যদি সাম্যাবস্থান অভিমুখী হয় বলটাও সাম্যাবস্থান অভিমুখী। আর ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে ত্বরণের সাথে আমরা সরণের সম্পর্ক পাবো -x এর, অর্থাৎ ত্বরণ তো থাকবে সবসময় সাম্যাবস্থার দিকে। বস্তুটা যখন এই সাইডে চলতেছে তখনও ত্বরণ এদিকে, বস্তুটা যখন এই সাইডে উপরের দিকে যাইতেছে তখনও ত্বরণ এদিকে। এই সাইডে যখন নামতেছে তখনও তার ত্বরণ এদিকে। এই সাইডে উপরে ওঠার সময় ত্বরণ এদিকে, এখান থেকে নামার সময় ত্বরণ এদিকে। ত্বরণের টাইম হচ্ছে ত্বরণ সর্বদা সংজ্ঞার মধ্যে আছে, ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। তাহলে ত্বরণ থাকবে সবসময় সাম্যাবস্থার দিকে। আর সরণ ও এটা ইসের এফ এর সমান হবে ত্বরণটা এবার আর সরণ ত্বরণের বিপরীতমুখী থাকে। মানে এখানে যদি ত্বরণ এদিকে থাকে সরণ হবে উল্টা দিকে, এখানে যদি ত্বরণ এদিকে থাকে সরণ হবে তার উল্টা দিকে। বুঝছি?
সরণ সবসময় ত্বরণের বিপরীতমুখী থাকে। এবার আমাদের ম্যাথের ইকুয়েশন দেখার পালা। মুছে না স্যার, মুছে গেছে, মুছে পড়ে গেছে। এই গরমে মরে যেতেছি, তাতেই দেখা হবে। ফ্যানটা ছাড়তো না না, টেনশন না। কেন টান চেপে জন্য তো কষ্ট করতে পারবো না। ও শুনে না তো, শুনে গেছে। শুনছে এটা আমি কেমনে কাটবো? তো লেগা দেখা দিকে সার্থক করতে পারবো ইনশাআল্লাহ। এবার এদিকে হ্যাঁ নিকা কিছু করবা। আমার বাসায় যেতে দেরি হয়েছে। কটা বাজে? 7:30 ওভার। 7:30 ওভার। হ্যাঁ, কোন একটা বাজে? তুমি কোন একটা বাজে না এখন বাজে। আচ্ছা দেখো এখানে শেষ। মনে করো একটা কণা যখন এখান থেকে শুরু করছে চলা, তখন p সমান সমান 0 তে কণাটা এখান থেকে শুরু করছে। এরপর কণাটা চলতে চলতে এদিকে তাকাও। এটাই তো। ভাইয়া একবারই বুঝো না, এটা সূত্রটা দেখে আমি সাথে সাথে ছেড়ে দেব। এবার কণাটা এখান থেকে যখন এই জায়গায় আসছে, তখন মনে করো টাইম যেটা লাগলো টোটাল সেটা আমরা ধরলাম t সমান আছে। এখানে t এর মান 0, এখানে t এর মান হচ্ছে t। কণাটা যখন এই জায়গায় আসছে, তখন কণাটা এইখানে আমরা মূল বিন্দুর সাথে কণাটার এই বিন্দু কানেক্ট করে দিলাম একটা সরলরেখা দিয়ে। তখন এখানে একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে। এই অ্যাঙ্গেল আমরা কি বলতে পারি? এই অ্যাঙ্গেল আমরা মনে আপাতত থিটা বলবো। একটু পরে থিটা নিয়ে কাজ করব, আপাতত থিটা বলবো। এবার থিটা অ্যাঙ্গেলে থাকাকালীন সময় কণাটা যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে আমরা একটা প্রজেকশন আঁকলাম। প্রজেকশনটা এতটুকু অংশে মিল করতেছে, প্রজেকশনের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। অবিলম্ব। এবার এই লাইনের মান কি? এই লাইনের মান কি? এই লাইনের মান বের করার জন্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে a। কণা সাম্যাবস্থান থেকে সবচেয়ে যত দূরে যাইতে পারবে সেটাই হচ্ছে তার বিস্তার। এটা হচ্ছে সাম্যাবস্থান, এটা হচ্ছে কণার সর্বোচ্চ দূরত্ব। এর বাইরে কি কণা যাইতে পারবে? কণা ঘুরতে ঘুরতে এই পথেই তো ঘুরবে, এই পথের বাইরে আর যাইতে পারবে? দেখো আমরা যখন সরলদৈর্ঘ্য বিস্তার নিয়ে কাজ করতাম, এই হচ্ছে কণাটার বিস্তার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কণাটার বিস্তার। কণাটারে যদি দুলতে দেই, সে দুলতে দুলতে এই পর্যন্ত উঠবে, উঠে গিয়ে বাইরে যেতে পারতেছে? বিস্তারের বাইরে সে আর যেতে পারবে না। তাহলে সর্বোচ্চ সে যেই জায়গা পর্যন্ত গিয়ে ঘুরে আসবে সেটাই তার বিস্তার। কণাটা সবসময় এই পয়েন্ট থেকে ঘুরতেছে না? তাহলে সাম্যাবস্থান থেকে এই পয়েন্টের যে দূরত্ব, সাম্যাবস্থান থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এটা যদি আমরা বিস্তার করি, এখানে সাম্যাবস্থান থেকে পরিধির উপরে যে কোনোই তার বিস্তার হবে। হ্যাঁ, এখানে তার বিস্তার সব জায়গায় একই। কিন্তু আসলে কি সব জায়গায় একই থাকবে নাকি একটু পরে আমরা বুঝতে পারবো? কোণের জন্য কি প্লাস মাইনাস? কোণের জন্য একটু পর পর এই বিস্তারটা কমতে থাকে। এবার খেয়াল করো, এখানে এটার মান যদি থিটা হয়, এখানে অ্যাঙ্গেলটা যদি এই বাহুটার মান যদি a হয়, এখানে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই বাহুটার মান কত বলতে পারবেন? এই বাহুটার মান কত? দেখো আমরা এভাবে চিন্তা করতে পারি। এখানে আমরা একটা ত্রিভুজ আঁকা ফেললাম। ত্রিভুজ আঁকা ফেললে এই বাহুর সাথে মানে এর সাথে এটা থিটা কোণে আছে, তাহলে এটা আমরা cos বলতে পারি। আর এর সাথে এই বাহুটা নাই, কোনো অ্যাঙ্গেলই নেই, তাহলে এটা আমরা sin বলতে পারি। এটা আমরা বলতে পারি এই বাহুটা যেহেতু এর সাথে এই বাহুটা থিটা কোণে আছে, তাই এই বাহুটা আমরা বলতে পারি a cos থিটা। এই বাহুটা কি বলতে পারি? a sin থিটা। এই বাহুটা যদি a sin থিটা হয়, এই বাহুটা হবে a sin থিটা। তোমরা কৌণিক বেগে পড়ছিলা যে থিটা সমান সমান ওমেগা টি, ওমেগা সমান সমান থিটা বাই টি, এটা তো পড়ছিলা। কৌণিক বেগ সমান কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে থিটা সমান সমান আমরা কি বলতে পারি? ওমেগা টি। তাহলে যেখানে a sin ওমেগা আসছে সেখানে আমরা এটা কি বলতে পারি? a sin ওমেগা টি। কিসের সূত্র এটা? x এর। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের সাধারণ সমীকরণ, সরণের সাধারণ সমীকরণ। সরল ছন্দিত স্পন্দনে যে সকল কণা চলে, ওই সকল কণার স্পন্দন গতিতে থাকাকালীন অবস্থায় তার সরণের সাধারণ সমীকরণ হচ্ছে। এই দেখো কণাটা যখন এই জায়গায় আসছে তখন তার প্রজেকশন যেটা, এই প্রজেকশনকে যদি আমরা x বলি, তাহলে আমাদের x এর জন্য ইকুয়েশন চলে আসছে x সমান সমান a sin ওমেগা t। ওমেগা আসে না? a sin ওমেগা t না এটা? না, ওই যে ওটা তো খালি x এর ওমেগা কই। ও থিটা 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 ভেঙে গেছে, থিটা ভেঙে ওমেগা টি পেয়েছি। এবার আমাদের তো পাই ছিল না একটা, পাই আসবে কোথা থেকে? এবার চলেন পাই আনি আমরা। আমাদের সূত্রটা কি ছিল? অ্যাকচুয়ালি জেনারেল সূত্র ছিল x সমান a sin ওমেগা t প্লাস পাই। এবার পাই কেমনে আসবে? চলেন পাই বের করি। আচ্ছা,
ফাই ফাই এবার ফাইয়ের কাজ চলেন ফাইয়ের কাজ করি ফাই। এবার আমরা ধরে নিলাম কণাটা এখান থেকে যাত্রা শুরু করবে, মনে করো কণাটার আদি দশায় কিছু না কিছু আছে। এখান থেকে যখন কণা যাত্রা শুরু করবে তখন তার আদি দশা শূন্য, সোজা কথা। কণা যখন ধনাত্মক y অক্ষ থেকে তার যাত্রা শুরু করছে তখন তার আদি দশা শূন্য। কিন্তু এবার আমরা দেখতেছি যে কণাটা তার ধনাত্মক অক্ষ থেকে যাত্রা শুরু করেনি, সে মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে। অর্থাৎ এবার t সমান সমান যখন শূন্য তখন কণা এই জায়গায় পড়তে থাকবে, উড়ে দিতে তো পারবা না, বুঝলে উড়ে দিতে পারবা, বুঝলে উড়ে দিতে পারবা না, বুঝতে হবে কিভাবে বোর্ড থেকে কিন্তু উড়াই নিতে পারবা না, কিন্তু না বুঝে গেলে লাভ নেই, আগে বুঝা যাবে। কণাটা এবার এখান থেকে যাত্রা শুরু করে, কণাটা এবার যাত্রা শুরু করছে এখান থেকে। আগেরবার কণা সময় যখন শূন্য, কাউন্টিং যখন সময় শুরু করছি, সময় কাউন্টিং যখন শুরু করছি তখন কণা এখান থেকে তার যাত্রা শুরু করছে। এবার কণা তার যাত্রা শুরু করছে এখান থেকে, মনে করো কণা চলতে চলতে আগের দিন রাইতের বেলা এখানে থেমে গেছে, পরের দিন তার যাত্রা শুরু করছে এখান থেকে। কি জিরো হলে কিভাবে? হ্যাঁ, ধরে নিছি এখান থেকে এবার আমি চালানো শুরু করছি, ও আচ্ছা, তাহলে আমার গতিপথটা এই বিন্দু থেকে শুরু হয়েছে না। এবার যদি এই বিন্দু থেকে শুরু হয়, আমার মূল বিন্দু থেকে এই বিন্দুটাকে কানেক্ট করে আমি বললাম এই লাইনের মান হচ্ছে বিস্তার a। এবার সে যতটুকু কোণিক অবস্থান থেকে তার যাত্রা শুরু করছে সেই কোণিক অবস্থানে আমরা পাই ধরে নিই। অর্থাৎ বেস লাইন থেকে সে যতটুকু দূরে গিয়ে তার যাত্রা শুরু করছে, এই এতটুকু দূরত্বে বেস লাইন থেকে, বেস লাইনের পয়েন্ট থেকে এই এতটুকু পয়েন্টের দূরত্বকে আমরা ধরে নিলাম তার আদি দশা পাই। এবার এখান থেকে সে যদি যাত্রা শুরু করে, চলা শুরু করে, চলতে চলতে মনে করো সে এখানে আসবে, এখানে যখন আসছে তখন ধরে নিলাম এই জায়গায় সময় হচ্ছে t, t সমান সমান 0 তে এখানে ছিল, t সমান সমান t তে এখানে আসছে। এবার এই জায়গায় বস্তুটা যখন আসছে তখন এই জায়গায় আমরা এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে আবার বলতে পারি এই দুইটা পয়েন্ট কানেক্টর, এই দুইটা পয়েন্টের কানেক্টর যে লাইনটা আছে এই কানেক্টর লাইনের নাম হবে a। এই দুইটা বিন্দুকে সংযোগকারী যে রেখা, এই রেখার নাম যদি a হয়, এই দুইটা বিন্দু সংযোগকারী রেখার নাম হবে a। এবার এখান থেকে এই জায়গায় যখন আসছে তখন সে কতটুকু অ্যাঙ্গেল ঘুরছে, আমরা ধরে নিলাম সে ঘুরছে এখানে থিটা অ্যাঙ্গেল। হ্যাঁ, আমি একটা জিনিস মাত্র বলছি, কি এখান থেকে ওই বিন্দুটার দূরত্ব হচ্ছে, তাই না স্যার? আমি এতক্ষণ ভাবতেছি ওই পয়েন্টের নাম বিস্তার ওটাই না বা এবার বুঝছি। ইধার সে ইধার তক a। আচ্ছা খেয়াল করি, t সমান সমান 0 থেকে t সমান সমান t তে যেখানে যাবে ওই দুইটা পয়েন্টের অ্যাঙ্গেলটা আমরা বলবো থিটা। t সমান সমান 0 থেকে t সমান সমান t তে যেখানে যাইতেছে, t সমান সমান 0 তে ছিল পয়েন্ট এখানে, t সমান সমান 0 তে পয়েন্ট আসছে এখানে, তাহলে এই দুইটা বিস্তারকে কানেক্ট করে এখানে যে অ্যাঙ্গেলটা পাইছি এই অ্যাঙ্গেলটা আমরা বলবো থিটা, শুধু থিটা। এবার লাস্ট কাজ দেখেন, আমাদের কাজ হয়ে গেছে। এবার এই বাহুটা যদি থিটা হয়, এবার আমরা প্রজেকশন আঁকলে এই পাইলাম প্রজেকশন, প্রজেকশনকে আমরা মনে মনে ধরে নিলাম x। x এবার কেমনে আসবে, এই লাইনের মান কত দেখেন তো, দেখেন এই পুরোটাকে একটা অ্যাঙ্গেল ধরে নেবেন, পুরোটাকে আপনি মনে মনে থিটা প্লাস ফাই ধরেন, কোনো সমস্যা আছে? পুরো অ্যাঙ্গেলটাকে থিটা প্লাস ফাই ধরতে এখান থেকে এই পর্যন্ত, আমরা বলছি না আমাদের অ্যাঙ্গেল সবসময় কোন জায়গা থেকে মেজার করতে হবে, আমাদের অ্যাঙ্গেল বা সরণ মেজার করতে হবে সবসময় ধনাত্মক y থেকে। তাহলে এই ধনাত্মক y থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল কত, টোটাল অ্যাঙ্গেল আমরা কি বলতে পারি, টোটাল অ্যাঙ্গেলটা বলতে পারি থিটা প্লাস ফাই। তাহলে a এর অনুভূমিক উপাংশ আছে এই জায়গায়, a এর উল্লম্ব উপাংশ আছে এই জায়গায়, এর অনুভূমিক উপাংশ কত হবে, a cos থিটার মান কত এখানে থিটা প্লাস ফাই। এর অনুভূমিক উপাংশ হচ্ছে এই জায়গায় আছে, এই হচ্ছে অনুভূমিক উপাংশ, এতটুকু হচ্ছে এর অনুভূমিক উপাংশ, আর এতটুকু হইতেছে এর উল্লম্ব উপাংশ। এর উল্লম্ব উপাংশের মান কত আসবে, a sin থিটা হচ্ছে ওমেগা t প্লাস ফাই, থিটা প্লাস ফাই। এখানে আমরা পরবর্তীতে পাবো x সমান a sin থিটার জায়গায় বসাবো ওমেগা t প্লাস ফাই। তাহলে আমরা এখানে কি পাইলাম, আমরা পর্যাবৃত্ত গতি থেকে সরল ছন্দিত স্পন্দন গতির ইকুয়েশন খুঁজে আনতে পারছি, এবং এটা দিয়ে আমরা ম্যাথও করতে পারবো। একটু আগে আমরা যে ম্যাথগুলো করছিলাম ক্লাসের প্রথমে, ওই ম্যাথগুলো আমরা এই সিস্টেম থেকে করতে পারবো। বিজ্ঞানীরা এতদিন ভাবছে কিভাবে মেটে গেছে, কেমন বলছে, জাস্ট কিছুই ছিল না। স্রোতের বিপরীতে গিয়ে চিন্তা করতে হয়, এটা পারা যায়। তুমি যেভাবে দেখতেছো, আমরা দেখতেছি পর্যাবৃত্ত গতি, এইভাবে তাকায় থাকলে আজীবন এটা পর্যাবৃত্ত গতি, এর ভিতরে গিয়ে তাকাইছে, এটা প্রজেকশন নিয়ে চিন্তা করছে, এটা পাইছে। ওরা কি এখনো অ্যাকচুয়ালি এটা কিন্তু এমনও আসে না, এটা আরো অনেক ক্রিটিক্যাল একটা ওয়ে থেকে আসছে। এই যে মনে করো একটা পেন্ডুলাম এরকম করে দুলতেছে, পেন্ডুলামটা যে দেয়ালে দুলতেছে ওই দেয়াল দিয়ে তুমি একটা কাগজের রোলার চালায় গেছো, এখানে একটা কাগজের রোল চলতেছে, মনে করো একটা কাগজ এরকম করে আস্তে আস্তে নিচে নামতেছে, আমি উপরে একটা কাগজের রোল প্যাঁচায় ছেড়ে দিছি, রোলটা আস্তে আস্তে খুলতেছে, আর রোলটা যখন খুলতেছে, কাগজের রোলটা যখন নামতেছে তখন এই জায়গায় একটা পেন্ডুলাম দুলতেছে। এবার পেন্ডুলামের যে ইয়াটা, এই যে পেন্ডুলামের যে জায়গাটা একটু করে দুলে, এই জায়গাটার মাঝখানে আমি একটা কলম আটকে রাখছি, কলমটা লিখতে পারি।
তো এখান দিয়ে যে কাগজের রোলটা নামতেছে, কাগজের রোলের মধ্যে এটা একটু করে দুলতেছে, কলম কলা পেন্ডুলাম দিয়ে আপনি করে দুলতেছে, আর সে যখন দুলতেছে এই কলমের কারণে এই কাগজের মধ্যে দাগ পড়তেছে। দেখা যায় কাগজটা যখন নিচে নামে তখন এই ঘড়ির পেন্ডুলাম থেকে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়, এরকম একটা ওয়েভ দেখা যায়। কি বুদ্ধিমান স্যার, চিন্তা করে। ওরা ওইখান থেকে বুঝছে যে না, এই সরল সন্ধিত স্পন্দন গতিগুলোর মধ্যে ওয়েভ আছে। এই পর্যাবৃত্ত গতিতে কিন্তু ওয়েভ নেই, পর্যাবৃত্ত গতিতে স্থির আছে, আর এই জায়গায় তো আছে। মজা তো। বুঝছেন না, দাঁড়ান। এই তানজিম তোর জন্য তো পুরো ক্লাস আমার ফ্রেন্ড ছেড়ে এটা দিবেন স্যার, কাটবেন না প্লিজ। বুঝছিস, মনে পড়বে একদিন এরকম ইন্টারভিউশন মাত্র একটু মনে পড়বে। আর জীবন অবস্থা নোট চেস কোনো নোট এই নোট দিয়ে আর ফিরেও তাকায় না। না ও হচ্ছে ওই সাথে কথা বলবে না, তাহলে তুমি যে ঠিক মতো দিবি না। এবার তুই নাই না পাঁচটা দিয়ে ফেলতে কি কাম করবে টাকা। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি এই এরকম একটা বৃত্তাকার চিত্র দেখে মোটামুটি আইডিয়া করতে পারবো যে ইকুয়েশন কি হবে। চিত্র দেখে আমরা নেক্সট দিন ইকুয়েশন শিখতে হবে। এখানে মনে করো এই জায়গায় বস্তুটা দিয়ে রাখবো, এই জায়গায় বস্তুটা দিয়ে রাখবো, ইকুয়েশন বানানো শিখতে হবে। এই জায়গায় পার্টিকেল থাকলে ইকুয়েশন কি হবে, পার্টিকেলের জায়গায় ইকুয়েশন কি, পার্টিকেল এখানে আসছে ইকুয়েশন কি হবে। তানজিমের জন্য যে বার্তাটা দিয়েছে ওটা কাটবেন না স্যার, ওটা থাকবে। বার্তা যেন একটা গান আছে আসে অশুভ বার্তা। স্যার একটু ইমেলটা পাঠায় দেন, আমার একটু ফটোকপি করানো। ইয়া স্টপ করো এটা।